সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আনন্দের সাথে জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সাথে আছেন মাননীয় প্রধানমন্ত্রী ছোট বোন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার আগমনে আমরা আনন্দিত ও গর্বিত। মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শেখ রেহানাকে অভ্যর্থনা জানাচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আব্দুল নাসির চৌধুরী। সম্মানিত সুধীমণ্ডলী, আসন গ্রহণ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী ছোট বোন মাননীয় শেখ রেহানা। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এমন কোন বাংলার ঘর নাই যে ঘরে মুজিবুর রহমানকে ভালোবাসে না। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের সমাধান পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে। জনগণের ঐক্যবদ্ধ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শুধু আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি, গড়ে তুলতে পারি উন্নততর ভবিষ্যৎ। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। আমার জন্মভূমি, বাংলা মায়ের রক্ত পলাশ হৃদয় পদ্ম তুমি। তোমার নামে গর্বিত জাতি আমার জন্মভূমি।
সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুব তারা, তুমি হৃদয়ের মাটি ঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। পদ্মা মেঘনা মধুমতি জলে স্মৃতির নাও ভাসে। তোমার মহিমা দিগন্তে দেখি মুক্তির নিঃশ্বাসে। পদ্মা মেঘনা মধুমতি জলে স্মৃতির নাও ভাসে। তোমার মহিমা দিগন্তে দেখি মুক্তির নিঃশ্বাসে। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুব তারা, তুমি হৃদয়ের মাটি ঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। তুমি বাংলার ধ্রুব তারা, তুমি হৃদয়ের মাটি ঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। সম্মানিত সুধী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির আয়োজনে 17 থেকে 26শে মার্চ 2021 পর্যন্ত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের 10 দিনব্যাপী অনুষ্ঠানমালার আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আমাদের জাতীয় জীবনে জাতির পিতার অবদান ও আবেদন চিরকালীন, তাই এই আয়োজনের প্রতিপাদ্য মুজিব চিরন্তন। আজকের অনুষ্ঠানের থিম নারী মুক্তি, সাম্য ও স্বাধীনতা। স্বাধীন বাংলার জাতির পিতা মুজিবের পথ ধরো। মুজিব ভাই এসে গেছেন, মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। কি অফুরান শক্তি তার শব্দে, কতটা শক্তি তার কণ্ঠে। তর্জনী উঁচিয়ে যখন ডাক দিয়েছিলেন বাংলার মানুষকে, স্বাধীনতা এসেছিল। কতটা সাহস আর দূরদর্শী ছিলেন তিনি, কতটা অবিচল ছিলেন তার লক্ষ্যে, কতটা ভালোবাসায় আগলে রেখেছিলেন বাংলার মানুষকে, যার কারণে আজও আমরা মাথা উঁচু করে বাঁচতে পারি। তবে এই ভালোবাসা, এই অদম্য শক্তির উৎস কোথায়? বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্মৃতিচারণে আমরা খুঁজে পাই তার পিতার সেই অফুরান শক্তির উৎসের কথা। তিনি শুধু একটি কথাই বলেছিলেন, যে এই বাংলাদেশের জনগণের জন্য সারা জীবন তুমি সংগ্রাম করেছ, অনেক ত্যাগ স্বীকার করেছ। অনেকে অনেক কথা বলবে, কিন্তু তুমি সেই কথাই বলবে যে কথা তোমার মনে আছে। তোমার মনে যে কথা আসবে তুমি শুধু সেই কথাই বলবে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু শেখ মুজিবের সাথে ছায়ার মতো তার পরম বন্ধু হয়ে পাশে যিনি তাকে সাহস জুগিয়েছিলেন, তার শক্তি হয়ে তাকে লড়াই করবার অনুপ্রেরণা জুগিয়েছিলেন, তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। বঙ্গবন্ধু শেখ মুজিব বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার মতামত সিদ্ধান্তকে গুরুত্ব দিতেন, তাকে ভক্তি করতেন, সম্মান করতেন। তাই তো তিনি গর্ব করে বলেছিলেন, আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না যদি আমার স্ত্রী আমার সাথে না থাকত। বাংলাদেশের অভ্যুদয় এই নারীর অবদান চিরস্মরণীয়। তার মতো কীর্তিমান নারী আজকের বাংলাদেশে নারীর আত্মপরিচয়, সমতা ও স্বাধীনতার আদর্শ।
স্বাধীন বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যক্তিজীবন ও রাজনৈতিক আদর্শে নারীর প্রতি ছিলেন শ্রদ্ধাশীল এবং নারী অধিকার প্রতিষ্ঠায় সবসময় কাজ করে গিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনে প্রাণে নারী ও পুরুষের সম অধিকারে বিশ্বাস করতেন, আর এই ভাবনার কথা উঠে এসছে তার লেখা বিভিন্ন গ্রন্থে। যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীকে এক জনসমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই প্রথম বীরাঙ্গনা নাম দেন। এক বীরাঙ্গনা বঙ্গবন্ধুর কাছে এসে সমাজে তাদের অবর্ণনীয় দুর্দশার কথা জানালে বঙ্গবন্ধু শেখ মুজিব ঘোষণা করেন তারা এখন থেকে বীরাঙ্গনা হিসেবে সম্মানীয় হবেন। তিনি পরে ঘোষণা দিয়েছিলেন যে তারা ঠিকানা হিসেবে ধানমন্ডি ৩২ উল্লেখ করবেন এবং তাদের পিতার নামের জায়গায় ব্যবহার করবেন শেখ মুজিবুর রহমান। ২৬শে মার্চ ১৯৭২ সালে প্রথম স্বাধীনতা দিবসে ঢাকার আজিমপুর বালিকা বিদ্যালয় মহিলা ক্রীড়া সংস্থার এক অনুষ্ঠানে তিনি বলেন, বঙ্গ সংস্কারে আমাদের জাতির একটা অর্ধেক অংশকে আমরা ঘরের মধ্যে বন্ধ করে রেখেছিলাম। এই স্বাধীন বাংলাদেশের ভাই এবং বোনেদের সমান অধিকার প্রতিষ্ঠিত হবে এবং আছে। এছাড়া তিনি সংবিধান প্রস্তাবনায় নারীর জন্য সংসদে সংরক্ষিত আসন বরাদ্দ করেন। ১৯৭৩ সালে ২ জন নারীকে মন্ত্রিসভার সদস্য করেন। বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব দেন আরও একজন নারীকে। গার্লস গাইড পুনর্গঠন করেন। এছাড়াও নারী পুনর্বাসন বোর্ড গঠন ও মহিলা ক্রীড়া কমপ্লেক্স গঠনের উদ্যোগ গ্রহণ সহ আরও বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেন। নারীর মর্যাদা প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিটি পরিবার থেকে নারীর ক্ষমতায়নে গুরুত্ব দেন, যার প্রতিফলন আমরা দেখতে পাই তার নিজ পরিবারেই। তাই তো ইউনিভার্সিটি ব্লু, গোল্ডেন গার্ল, দেশের খ্যাতনামা ক্রীড়াবিদ সুলতানা কামালকে তিনি নিজের পুত্রবধূ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব কখনো নারী পুরুষ আলাদা চোখে দেখেননি, বরং তিনি জানতেন নারী যদি তার পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তবেই বিজয় সম্ভব। তাই তো বাংলাদেশের প্রতিটি নারী এবং পুরুষকে ইঙ্গিত করে তিনি তার মহাকাব্যিক ভাষণে বলেছিলেন, ৭ কোটি মানুষকে দাবায় রাখতে পারব না। সেই দাবায় রাখতে না পারার বাংলাদেশকে আজও কেউ দাবায় রাখতে পারেনি। নারী শক্তির সমন্বয়ে ঊর্ধ্বমুখী বাংলাদেশকে কেউ দাবায় রাখতে পারবে না। সুধীবৃন্দ, আজকের অনুষ্ঠানের প্রথম পর্বে থাকবে আলোচনা, আর দ্বিতীয় পর্বে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনায় অংশগ্রহণ করবেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপি, এবং সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থাকবেন ইউনেস্কো এর মহাপরিচালক মিস অড্রে আজাউলি। ইউনেস্কো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণকে বিশ্ব প্রামাণ্যের ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়ে মেমোরি অব দি ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করেছে। সুধীবৃন্দ, মানবের মুক্তির জন্য আজীবন সংগ্রাম করেছেন বঙ্গবন্ধু। সে সংগ্রামের পথপরিক্রমায় নারী মুক্তি ছিল তার অন্যতম লক্ষ্য। তিনি সুস্পষ্ট করে বলেছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের পেছনে ফেলে রেখে দেশ এবং সমাজ এগিয়ে যেতে পারে না। তার দীক্ষা এবং প্রেরণাকে কাজে লাগিয়ে আজ বাংলাদেশ উন্নয়নের বিভিন্ন সূচকে দৃশ্যমান অগ্রগতি সাধন করেছেন। সেই অগ্রগতির অন্যতম অনুষঙ্গ নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন। বাংলাদেশের স্বাধিকার আন্দোলনকে বঙ্গবন্ধু সকল জাতি, গোষ্ঠী, পেশা ও বৃত্তির মানুষের গণ আন্দোলনে পরিণত করেছিলেন। সে আন্দোলনের অন্যতম প্রাণ ছিল নারীদের অংশগ্রহণ। ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের সময় নারীদের উপস্থিতি এবং তৎপরবর্তীতে বঙ্গবন্ধুর আহ্বানে ব্যাপক সংখ্যক নারীর সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ও মুক্তির লড়াইয়ে বাংলার নারীর ভূমিকা নজর কেড়েছে সারা পৃথিবীর। প্রিয় সুধী, নারীর মুক্তি,
সাম্য, স্বাধীনতা ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে বঙ্গবন্ধু ছিলেন সক্রিয়। তিনি নারীকে রাজনীতির সাথে সম্পৃক্ত করেছিলেন, রাজনৈতিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করেছিলেন তাদের। যুদ্ধোত্তর সদ্য স্বাধীন দেশে বঙ্গবন্ধু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে পুরুষের সমান অধিকার নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশের নারী সমাজকে রাষ্ট্রীয় কর্মপ্রবাহে যুক্ত করবার প্রয়াসে সরকারি চাকরিতে নারীদের জন্য শতকরা 10% কোটা সংরক্ষণ করেছিলেন বঙ্গবন্ধু। একই লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনে নারীদের অবাধ অংশগ্রহণের সুযোগের পরও সংসদে নারী নেতৃত্ব, নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করবার জন্য সংবিধানে সংরক্ষিত নারী আসনের ব্যবস্থা রাখা হয়। মহান মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি হানাদারদের দ্বারা নির্যাতিত, লাঞ্ছিত নারীদের তিনি সম্মানিত করেছিলেন, দিয়েছিলেন বীরাঙ্গনা উপাধি। তাদের পুনর্বাসনে নিয়েছিলেন নানান উদ্যোগ। বীরাঙ্গনাদের কন্যা সম্ভাষণ করে বলেছিলেন সামাজিক প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার প্রয়োজনে তারা পিতৃ পরিচয়ে শেখ মুজিবুর রহমানের নাম ব্যবহার করবে। বীরাঙ্গনাদের পুনর্বাসনের উদ্যোগে সম্পৃক্ত ছিলেন তাঁর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবও। উপস্থিত সুধী, বঙ্গবন্ধুর সকল রাজনৈতিক সংগ্রাম ও শোষিত বঞ্চিত মানুষের আন্দোলনের মানসসঙ্গী ছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা। বঙ্গবন্ধুর সকল কাজে, রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নেপথ্যে থেকে প্রেরণা জুগিয়েছিলেন তিনি। বঙ্গবন্ধু নারীর সম্মান ও মর্যাদা নিশ্চিত করেছেন তার পরিবারেও। সকল সময় তার জীবনে, রাজনীতিতে সাফল্যের পেছনে স্ত্রীর অবদানকে আকুণ্ঠ চিত্তে বঙ্গবন্ধু স্বীকার করেছিলেন। জাতির পিতার যে দুটি অমূল্য গ্রন্থ, অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রচনামচা আমরা হাতে পেয়েছি, সেক্ষেত্রেও রয়েছে বেগম মুজিবের অশেষ অবদান। জাতির পিতা তার অসমাপ্ত আত্মজীবনীর শুরুতেই সে কথা বলেছিলেন। তিনি লিখেছিলেন, আমার সহধর্মিণী একদিন জেলগেটে বসে বলল, বসেই তো আছো, লেখো তোমার জীবন কাহিনী। বেগম ফজিলাতুন্নেসা মুজিব লেখার জন্য কয়েকটি খাতাও কিনে দিয়েছিলেন জেলগেটে। তাই আজ আমরা এই অমূল্য দুই গ্রন্থ পেয়েছি। জাতির পিতার বিশ্বাস ও আদর্শের আলোয় তাঁরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীর অধিকার ও ক্ষমতায়নের প্রক্রিয়াকে বিস্তৃত করেছেন বহু ধারায়। রাষ্ট্রের ও সমাজের সকল ক্ষেত্রে নারী এখন তার বলিষ্ঠ ভূমিকা রাখছে। মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদের স্পিকার হিসেবে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে, প্রশাসনে, সেনাবাহিনীতে উচ্চ পদে নিয়োগ দিয়েছেন নারীকে। স্থানীয় সরকার কাঠামোতেও নিশ্চিত করেছেন নারীর অংশগ্রহণ। শিক্ষায়, বিজ্ঞানে, ক্রীড়াঙ্গনে, প্রশাসনে আজ নারীর স্বাচ্ছন্দ্য বিচরণ। রাষ্ট্রের এবং সমাজের সকল ক্ষেত্রে নারী এখন বলিষ্ঠ ভূমিকা রাখছে। এবারে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের এই মহালগ্নে বাংলাদেশের নারী মুক্তি, সাম্য ও স্বাধীনতা বিষয়ে বঙ্গবন্ধুর ভাবনা শীর্ষক আলোচনা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠার সার্বিক পরিকল্পনা, গৃহীত কার্যক্রম ও তার বাস্তবায়নের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত রয়েছে বাংলাদেশের নারীর সম অধিকার, সাম্য ও ক্ষমতায়ন। বঙ্গবন্ধু কেবলমাত্র নারীর সম অধিকার ও সমতায় যে বিশ্বাসী করতেন তাই নয়, বরং তার চিন্তা ও মননের গভীরে উপলব্ধি করতেন নারীর সমান অধিকার নিশ্চিতকরণ ছাড়া সোনার বাংলা প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই নারীর সমান অধিকার, সমমর্যাদা, সাম্য ও স্বাধীনতাকে তিনি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন এবং আইনি ভিত প্রতিষ্ঠা করেছেন। দেশের সর্বোচ্চ আইন 1972-এর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের
28 অনুচ্ছেদটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই 28 অনুচ্ছেদে বলা আছে ধর্ম, গোষ্ঠী, জাতি, বর্ণ, নারী পুরুষ ভেদে কারো প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবে না। 28(2) অনুচ্ছেদে বলা আছে, যেটি একটি মৌলিক অধিকার রূপে সংবিধানে সন্নিবেশিত, রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন। সংবিধানের 28(2) অনুচ্ছেদে নারী ক্ষমতায়নের শক্ত ভিত রচনা করা হয়েছে। বঙ্গবন্ধুর সুগভীর প্রজ্ঞা ও দূরদর্শিতার কারণে রাষ্ট্র ও গণজীবনের কোনো ক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য করার কোনো সুযোগ নেই। সংবিধানে নারীর এই অধিকার আজ সমগ্র বাংলাদেশের রাষ্ট্রীয় এবং গণজীবনের প্রতিটি ক্ষেত্রে সর্বস্তরে নারীর সমান অধিকার সুনিশ্চিত করেছে। বাংলাদেশের রাষ্ট্র ও গণজীবনের বিভিন্ন ক্ষেত্রে পুরুষের সাথে নারীর সমান অংশগ্রহণের অধিকার সুপ্রশস্ত হয়েছে। সেই সাথে সংবিধানের 28(4) অনুচ্ছেদে বলা আছে, নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের কোনো অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন হইতে কোনো কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না। এই অনুচ্ছেদে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের অনন্য উদাহরণ হচ্ছে 65 অনুচ্ছেদ, যেখানে বলা আছে যে নারীদের জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসন থাকবে এবং 1972-এর সংবিধানে 15টি সংরক্ষিত আসন দিয়ে এই যাত্রা শুরু হয়েছিল। আপনারা লক্ষ্য করবেন যে বিশ্বের অনেক দেশে আজ পর্যন্ত এই ধরনের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা এখনো সম্ভব হয়নি। আজ 1972-এর সেই 15 সংরক্ষিত নারী আসনের ধারাবাহিকতায় বর্তমানে একাদশ জাতীয় সংসদ, যেখানে সংসদ নেতা হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেখানে 50টি সংরক্ষিত নারী আসন রয়েছে। আরো উল্লেখ করতে চাই, এই অনুচ্ছেদে বলা আছে, তবে শর্ত থাকে যে এই দফায় কোনো কিছুই এই অনুচ্ছেদের 2 দফার অধীনে কোনো আসনে কোনো মহিলার নির্বাচন নিবৃত্ত করিবে না। বাংলাদেশের জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের প্রতিনিধিত্বের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এটি একটি কার্যকর পদ্ধতি। যতক্ষণ পর্যন্ত সরাসরি নির্বাচনের মাধ্যমে অধিক সংখ্যক অর্থাৎ ক্রিটিক্যাল ম্যাস নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা না যায়, ততক্ষণ কোটা পদ্ধতি সংসদে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, যেটা আমি একটু আগেও বলেছি, যে নারীরা কেবল সংরক্ষিত আসনেই সদস্য হবেন তাই নয়, যে কোনো মহিলা সরাসরি নির্বাচন করতে পারবেন, সেক্ষেত্রেও কোনো বাধা থাকবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুগভীর প্রজ্ঞা, রাজনৈতিক দর্শন এবং দূরদৃষ্টিতার কারণে এই ধরনের বিধান বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে, যা আজকের বাংলাদেশে নারীর এই অগ্রযাত্রাকে একটি অনন্য আসনে অধিষ্ঠিত করেছে। বাংলাদেশ একাদশ জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা শেখ হাসিনা একজন নারী, বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ একজন নারী, রয়েছেন সংরক্ষিত আসনে 50 জন নারী সদস্য, সেই সাথে 23 জন সরাসরি ভোটে নির্বাচিত নারী সদস্য, অর্থাৎ মোট 73 জন নারী সদস্য রয়েছেন জাতীয় সংসদে। সংসদের উপনেতা বেগম সাজেদা চৌধুরী একজন নারী এবং জাতীয় সংসদের স্পিকার একজন নারী। সমগ্র বিশ্বে এটি একটি অনন্য উদাহরণ। জাতির পিতা বিশ্বাস করতেন, দেশকে এগিয়ে নিতে হলে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক প্রতিটি ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীর সমান অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করা একান্ত অপরিহার্য। অর্থাৎ বঙ্গবন্ধু সামগ্রিক নারী ক্ষমতায়নে বিশ্বাস করতেন, হোলিস্টিক এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ক্ষমতায়ন। পরিবার, সমাজ, জাতীয় জীবন কোনো ক্ষেত্রেই বঙ্গবন্ধু নারী পুরুষের মাঝে কোনো পৃথক মর্যাদার জায়গা রাখেননি।
এবং সেভাবে তিনি বিষয়টিকে কখনো অনুধাবনও করেননি। 1948 সালের 11ই মার্চ সময়কার কথা। ভাষার দাবিতে তখন আন্দোলন চলছিল। গ্রেপ্তার হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারাগারের ওয়ার্ডের পাশেই ছিল মুসলিম গার্লস স্কুল। বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছেন, কোট, যে ওয়ার্ডে আমাদের রাখা হয়েছিল তার নাম 4 নম্বর ওয়ার্ড, 3 তলা দালান, দেওয়ালের বাইরেই মুসলিম গার্লস স্কুল। যে 5 দিন আমরা জেলে ছিলাম, সকাল 10টা থেকে মেয়েরা স্কুলের ছাদে উঠে স্লোগান দিতে শুরু করত আর 4টায় শেষ করত। রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই, এই সকল স্লোগানে মুখরিত করত। এই সময় শামসুল হক সাহেবকে আমি বললাম, হক সাহেব, ওই দেখুন আমাদের বোনেরা বেরিয়ে এসেছে, আর বাংলাকে রাষ্ট্রভাষা না করে পারবে না, আনকোট। বঙ্গবন্ধু স্কুলের ছাত্রীদের রাজনৈতিক সচেতনতা ও রাজনীতিতে অংশগ্রহণকে অত্যন্ত ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন এবং গুরুত্বের সাথে বিবেচনা করেছেন। বোনদের প্রতি আস্থার কারণেই তিনি মনের গভীরে বিশ্বাস করেছিলেন যে বোনদের এই ভূমিকা বৃথা যাবে না, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে। এবং তাই হয়েছিল। আমরা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে পেরেছি। রাজনীতিতে নারীর অংশগ্রহণ বঙ্গবন্ধুর লক্ষ্য অর্জনের গুরুত্বপূর্ণ সোপান রূপে বিবেচনা করেছেন। 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে মুসলিমদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের 7 জনই জয়ী হন। রাজনীতিতে নারীদের অংশগ্রহণ সম্পর্কে বঙ্গবন্ধু বলেছিলেন, কোট, নারীদেরও পুরুষদের মতো সমান অধিকার রয়েছে এবং তা রাজনীতির ক্ষেত্রেও। আওয়ামী লীগ অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে, তেমনি নরনারীর সমান অধিকারেও বিশ্বাস করে। আওয়ামী লীগকে নারী নেতৃত্ব গড়ে তুলতে হবে, আনকোট। 1967 সালে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক অনন্য অবদান। প্রতিষ্ঠা লগ্ন থেকে মূলধারার রাজনীতিতে নারীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ এই সংগঠনটি ঐতিহাসিক ভূমিকা রেখে চলেছে। বৃহত্তর সুযোগ তৈরি ও নারীর অগ্রযাত্রার প্রেক্ষাপটে সক্রিয় রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার এক ক্ষেত্র রচনা করে এই সংগঠন। ঐতিহাসিক 7ই মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের ডাকে সাড়া দিয়ে এদেশের নারী পুরুষ আপামর জনগণ 1971-এর রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দেশমাতৃকার মুক্তির জন্য সেদিন নারী মুক্তিযোদ্ধারাও অস্ত্র হাতে সম্মুখ সমরে যুদ্ধ করেছেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবা করেছেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছেন, খাবার দিয়েছেন, তাদেরকে নানাভাবে তথ্য জোগাড় করেছেন, সহযোগিতা করেছেন। স্বামী সন্তানকে যুদ্ধে পাঠিয়ে বাংলার নারীরা বিশ্বে এক অনন্য নজির স্থাপন করেছেন। 2 লক্ষ মা বোন সেদিন পাক হানাদার বাহিনী কর্তৃক নির্মমভাবে নির্যাতনের শিকার হয়েছে। স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনীর দ্বারা নির্যাতিত নারীদের আশ্রয় ও পুনর্বাসনের জন্য জাতিপিতা বঙ্গবন্ধু ব্যাপক কার্যক্রম গ্রহণ করেন। যখন এ সকল নারীদের যথাযথ সম্মান দেখাতে সমাজ ব্যর্থতার পরিচয় দেয়, তখন বঙ্গবন্ধু বলেছিলেন, তাদের পিতার নামের জায়গায় শেখ মুজিবুর রহমান লিখতে হবে এবং তাদের ঠিকানা হবে ধানমন্ডি 32 নম্বর। এভাবে নির্যাতিত নারীদের সামাজিক মর্যাদা, স্বীকৃতি ও আত্মবিশ্বাস প্রতিষ্ঠা করেছিলেন জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নির্যাতিত নারীদের পুনর্বাসনের লক্ষ্যে বঙ্গবন্ধু 1972 সালে গঠন করেন নারী পুনর্বাসন বোর্ড। অধ্যাপক নীলিমা ইব্রাহিম, অ্যাডভোকেট মুমতাজ বেগম সহ বিশিষ্ট নারী নেতৃবৃন্দ নিয়ে এই বোর্ড গঠন করা হয়। বঙ্গবন্ধু তাদেরকে নির্যাতিত সকল নারীদের তালিকা তৈরিরও নির্দেশ দিয়েছিলেন। 1972 সালে বঙ্গবন্ধু পাবনার বেড়া উপজেলার বসন্তপুর গ্রামে গিয়েছিলেন বাঁধ নির্মাণের কাজ পরিদর্শন করতে। সেখানে যুদ্ধে নির্যাতিত 20-25 জন নারী বঙ্গবন্ধুর সাথে দেখা করেন এবং তাদের জীবনের মর্মান্তিক ঘটনার কথা জানান।
বঙ্গবন্ধু তখন অশ্রু সজল হয়ে পড়েন, আবেগে তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। তিনি সেখানে বক্তৃতায় বলেছিলেন, কোট, আজ থেকে পাক বাহিনীর নির্যাতিত মহিলারা সাধারণ মহিলা নয়, তারা এখন থেকে বীরাঙ্গনা। তোমরা বীরাঙ্গনা, তোমরা আমাদের মা, আনকোট। মুক্তিযুদ্ধে বীরাঙ্গনাদের অবদানকে বঙ্গবন্ধু সুউচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেন। বেগম ফজিলতুন্নেসা মুজিব যুদ্ধে নির্যাতিত বহু নারীর বিয়ের ব্যবস্থা করেন। বঙ্গবন্ধু প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ক্ষতিগ্রস্ত নারীদের বিষয়টি গুরুত্বের সাথে অন্তর্ভুক্ত করেন। নারীদের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং সমাজ কল্যাণ বিষয়ে কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়নের কাজ হাতে নেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়। বঙ্গমাতা বেগম ফজিলতুন্নেসা মুজিব যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের পুনর্বাসনের ব্যবস্থা করেন। 1974 সালে নারী উন্নয়ন বোর্ডকে পুনর্গঠন করে নারী পুনর্বাসন ও কল্যাণ ফাউন্ডেশনে রূপান্তর করা হয়। নারী ক্ষমতায়ন সুসংহতকরণের জন্য ফাউন্ডেশনের মধ্য দিয়ে উল্লেখযোগ্য কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়। বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করে নারীদের কর্মসংস্থানের পথ প্রশস্ত করা হয়। নারীকে উৎপাদনমুখী খাতে নিয়োজিত করে তাদের পণ্য বিক্রয় ও প্রদর্শনীর ব্যবস্থা করার বিষয়ে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়। দিবাযত্ন কেন্দ্র চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়। ক্ষতিগ্রস্ত নারীদের চিকিৎসা সেবা চালু করা হয়। আজকে যে মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা মন্ত্রণালয়ের অধীনে রয়েছে, সেখানে দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল থেকে এই কার্যক্রমগুলো এখনো পরিচালিত হচ্ছে। গ্রামীণ নারীদের কৃষিকাজে প্রশিক্ষণের জন্য সাভারে 33 বিঘা জমির ওপর চালু করা হয় কৃষিকাজ নির্ভর কর্মসূচি। বঙ্গবন্ধু নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতের উপরই অধিক গুরুত্ব প্রদান করেন। তিনি বিশ্বাস করতেন নারীর নিজস্ব আয় পরিবারে তার সম্মান বৃদ্ধি করে। বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলতুন্নেসা মুজিবকে বঙ্গবন্ধু গভীরভাবে ভালোবাসতেন এবং সম্মান ও মর্যাদার আসনে সবসময় অধিষ্ঠিত রাখতেন। বেগম মুজিব, যাকে বঙ্গবন্ধু রেনু বলে ডাকতেন, তার প্রতি ছিল প্রগাঢ় বিশ্বাস এবং শ্রদ্ধা। বেগম মুজিবের পরামর্শ বঙ্গবন্ধু সবসময় গ্রহণ করতেন। 1972 সালের 26শে মার্চ জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজিমপুর বালিকা বিদ্যালয়ের ক্রীড়া সংস্থার একটি অনুষ্ঠানে ভাষণ দানকালে বলেছিলেন, কোট, আমার জীবনে আমি দেখেছি যে গুলির সামনে এগিয়ে গেলেও কোনোদিন আমার স্ত্রী আমাকে বাধা দেন নাই। এমনও আমি দেখেছি যে অনেকবার আমার জীবনে প্রায় 10-11 বছর আমি জেল খেটেছি। জীবনে কোনোদিন মুখ খুলে আমার উপর প্রতিবাদ করেন নাই। তাহলে হয়তো জীবনে অনেক বাধা আমার আসতো। এমন সময়ে আমি দেখেছি যে আমি যখন জেলে চলে গেছি, আমি 1 আনা পয়সা দিয়ে আমার ছেলে মেয়েদের হাতে দিতে পারি নাই। আমার সংগ্রামে তার দান যথেষ্ট রয়েছে। পুরুষের নাম ইতিহাসে লেখা হয়, মহিলার নাম বেশি ইতিহাসে লেখা হয় না। সেজন্য আজকে আপনাদের কাছে কিছু ব্যক্তিগত কথা বললাম। সাথে যারা পুরুষ ভাইরা আছেন, যখন কোনো রকমের সংগ্রাম করে নেতা হন, বাংলাদেশের কর্ণধার হন, তাদের মনে রাখা উচিত তাদের মহিলাদেরও যথেষ্ট দান রয়েছে এবং তাদের স্থান তাদের দিতে হবে, আনকোট। এই যে নারীর প্রাপ্যতা এবং এই প্রাপ্যতা স্বীকার করা, নারী অবদানের মূল্যায়ন করা অনেক প্রসারিত মানসিকতার পরিচয় বহন করে। অসমাপ্ত আত্মজীবনীর অনেক জায়গায় অসংখ্য ভার বঙ্গবন্ধু রেনুর কথা বলেন। স্ত্রীর প্রতি স্বামীর যে সুগভীর ভালোবাসা এবং প্রগাঢ় শ্রদ্ধা, তারই বহিঃপ্রকাশ। নারীকে তার স্থান দিতে হবে, এই যে একটি উপলব্ধি জাতির পিতার উক্তির মধ্য দিয়ে ব্যক্ত করেছেন, তা বঙ্গবন্ধুর জীবন দর্শনের গভীরে যে নারী পুরুষের সমতা ও সাম্যের সত্য প্রথিত রয়েছে তারই প্রমাণ দেয়। পরিবার সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীর প্রতি সমান
আচরণ প্রদর্শনের ধারণা জাতির পিতার সকল কর্মেই প্রতীয়মান। বঙ্গবন্ধুর নারী উন্নয়ন ভাবনায় কোনো সংকীর্ণতা তিনি বলেছেন, কোট, আমি আমার দেশের মেয়েদের অনুরোধ করব, যে ছেলে এইভাবে অর্থ চাইবে তাকে কোনো মেয়ের বিবাহ করা উচিত না, আনকোট। একই গ্রন্থে জাতির পিতা নারীদের সকল ক্ষেত্রে সফলভাবে কাজ করার বিষয়টিকে প্রাধান্য দিয়ে বলেছেন, কোট, সুযোগ পেলে তারাও বৈজ্ঞানিক, ঐতিহাসিক, ডাক্তার, যোদ্ধা সকল কিছুই হতে পারে, আনকোট। বঙ্গবন্ধুর এই বিশ্বাস আজ বাংলাদেশকে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে সমগ্র বিশ্বে রোল মডেল করে তুলেছে। বাংলাদেশের নারীরা আজ প্রতিটি ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখছে, ঘরে বাইরে কর্মক্ষেত্রে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারী, ডাক্তার, বৈজ্ঞানিক, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের গার্মেন্টসের নারী শ্রমিক বোন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই আজকে নারীদের দৃশ্যমান উপস্থিতি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠার সার্বিক পরিকল্পনায় গৃহীত কার্যক্রম ও বাস্তবায়নের প্রতিটি ক্ষেত্রে নিবিড়ভাবে সম্পৃক্ত রয়েছে বাংলাদেশের নারীদের সমান অধিকার, সমতা ও ক্ষমতায়ন। We are delighted to get the video message from the Honorable Director General of UNESCO, Ms. Audrey Azoulay, paying tribute to Bangabandhu Sheikh Mujibur Rahman. We are grateful to UNESCO for introducing UNESCO Bangladesh Bangabandhu International Prize for Creative Economy. Now it's time to watch the video message of Honorable Director General of UNESCO, Ms. Audrey Azoulay. Priyo Shudi Brindo, ladies and gentlemen. Today, we are celebrating the 50th anniversary of the independence of Bangladesh. 50 years ago, on the 7th of March, Bangabandhu Sheikh Mujibur Rahman gave his historic speech, a momentous speech that marked the history of Bangladesh and of the world. Momentous because this day led to the country's independence. Momentous also because it defended universal values: freedom, human rights, dignity, progress in education, culture, and sciences. And these are precisely the reasons why UNESCO inscribed this historic speech in its Memory of the World Register. It's also why our organization is delighted to join in the celebration of the 100th anniversary of the birth of Bangabandhu Sheikh Mujibur Rahman. True to this tradition, Bangladesh chose to join UNESCO in the year following its independence, and it has played an important role in our organization ever since. And today, it is also this history of friendship between UNESCO and Bangladesh we are celebrating, a history of rich and varied cooperation. Cooperation in education, first of all, in particular that of girls and women. Cooperation also for heritage, which has led us to inscribe the ruins of the Buddhist Vihara at Parpur, the historic mosque city of Bagherat, and the mangrove forest of Sundarbans on UNESCO's World Heritage List.
and several Bengali traditions as well, such as the art of jamdani, waving, on the list of intangible cultural heritage. This cooperation for cultural diversity, and in particular multiculturalism, is also a strong sign of our cooperation. For 5 years now, Dhaka has been home to UNESCO's International Mother Language Institute, and it is thanks to Bangladesh that the international community celebrates now International Mother Language Day every year on the 21st of February. We will further strengthen this commitment to culture by creating the UNESCO Bangladesh Bangabandhu Sheikh Mujibur Rahman International Prize for the Creative Economy. It will reward talented young creators who breathe life into the cultural diversity that is so dear to Bangladesh. Dear friends, as the world faces a global crisis, this friendship between Bangladesh and UNESCO, this friendship based on international cooperation and the founding role of education, culture and science, is more important than ever. At this turning point, let us be optimistic and let us remember with Bangabandhu Sheikh Mujibur Rahman that this fight for our humanity is also a fight for our rights, our emancipation and our freedom. I thank you. Distinguished guests, we are pleased to share that we have received a written message from His Excellency the President of Federal Republic of Germany, Mr. Frank-Walter Steinmeier, on the occasion of the Golden Jubilee of the independence of Bangladesh. Germany and Bangladesh has a long-standing bond of strong friendship forged by bilateral trade and cooperation in many fields. Now our Honorable Foreign Minister, Dr. A.K. Abdul Momen MP, will read out his written message. Ladies and gentlemen, I have the honor to read out the message received from the President of the Federal Republic of Germany. I quote, His Excellency Muhammad Abdul Hamid, President of the People's Republic of Bangladesh, Dhaka. Mr. President, on the occasion of the 50th anniversary of Bangladesh independence, I convey to you and the people of Bangladesh my sincere congratulations. The country has undergone an impressive development and is today a vibrant democracy with high economic growth rates. At the same time, Bangladesh has succeeded in clearly reducing poverty in the country using innovative development policy strategies. The world very much values Bangladesh's peaceful foreign policy and its generous humanitarian engagement, particularly when it comes to taking in hundreds of thousands of Rohingya who have fled their homes. The global challenges of our time, in particularly the current pandemic situation and climate change, can only be tackled if we work together. Our many years of friendly relations provide a very firm basis for such cooperation. I wish you strength and every success for the tasks that lie ahead. Frank-Walter Steinmeier, President of the Federal Republic of Germany. I unquote. Thank you. Distinguished guests, Her Majesty's Government of Britain, Bengalis living in the United Kingdom, had significantly contributed in support of our liberation war. After the end of the war, Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, was warmly received by the then British Prime Minister Sir Edward Heath, and a special Royal Air Force plane was dispatched to carry Bangabandhu to Bangladesh on his historic homecoming day. Ladies and gentlemen, now it is our utmost pleasure to announce that we have received a written message from the head of the Commonwealth and Great Britain, Her Majesty Queen Elizabeth II, on this occasion. Now, Honorable Foreign Minister of Bangladesh, Dr. A.K. Abdul Momen MP, will read out her written message. I have the honor to read out the message of Her Majesty Queen Elizabeth II. I quote,
on the special occasion of your 50th Independence Day, I am delighted to convey to Your Excellency my congratulations, together with my best wishes to the people of Bangladesh. We share ties of friendship and affection which remain the foundation of our partnership and are as important today as 50 years ago. After what has been a difficult year, I hope we may look forward to overcoming the global health challenges and to better times in future. Elizabeth R. Unquote. Thank you very much. Honorable dignitaries, thank you very much for your valuable speeches. এই অনুষ্ঠান উপভোগরত সবাইকে আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।